জি24 ঘন্টায় 5টা 5 আমি সব্যসাচী আপনাদের সঙ্গে জ্যাক অলিভ অয়েল স্টুডিও থেকে শুরু করছি আলোচনা। আর আমরা গত দুদিন ধরে দেখছি বিকাশ ভবনের কি পরিস্থিতি, সেখানে রীতিমতো তুল কালাম। আজকে সকালেও ফের পুলিশ বনাম চাকরিহারা শিক্ষকরা, অশান্তি চলছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হলো এই অশান্তি চলছে, শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজ রয়েছে, শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না, তাদের মাইনে দিতে হচ্ছে, স্কুলে যাওয়া না যাওয়া এই নিয়ে তরজা রয়েছে। অশিক্ষক কর্মচারী, তাদের যাওয়ার কোনো বিষয়ই নেই, তাদেরকে সরকারের তরফ থেকে একটা টোকেন মানি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে, এমনটাও কিন্তু বলা হয়েছে সরকারের তরফে। ঠিক এই জায়গা থেকে যখন সরকারের কাছে এই একটা আর্থিক চাপ রয়েছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফে বড়সড় খবর আজকে বলে দেয়া হলো, যেখানে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চাপানুতোর চলছে, এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ তারা রাস্তায় রয়েছে। 25% বকেয়া দিতে হবে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এটা সাংবিধানিক অধিকার নয়, সরকার 50% দিতে পারবে না। 50% প্রস্তাব দেওয়া হয়েছিল আদালত তরফের শুরুতে, কিন্তু 25% দিতে হবে এমনটা আদালত তরফ থেকে বলা হয়েছে। প্রশ্ন এই জায়গা থেকে, 26 আসছে, জনকল্যাণমুখী একগুচ্ছ প্রকল্প চলছে, 26-এর আগে প্রকল্পের অর্থ বাড়ানো হবে কি হবে না সেদিকে নজর থাকবে। কিন্তু এই বিপুল টাকার বোঝা, এই ডিএর বোঝা সরকারের কাছে কতটা চ্যালেঞ্জ, এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতে আমি প্রবীর সরকারের কাছে যাব, অর্থনৈতিক বিশ্লেষক। প্রবীরবাবু, কি মনে হয় এই বিপুল বোঝাটা সরকারের কাছে কতটা চ্যালেঞ্জ? এইটা যেমন চ্যালেঞ্জের বিষয়টা, বিরোধীরা তো প্রশ্ন তুলতেই পারে যে সরকারের কাছে এটা বিপুল বোঝা মনে হচ্ছে কারণ সরকার ব্যর্থ, বিরোধীর তরফ থেকে এই যুক্তিটাও আসতে পারে। দেখুন, আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা দীর্ঘদিনের একটা পেন্ডিং একটা ব্যাপার, যেটা সংবিধানের আর্টিকেলেও, এটা আর্টিকেল 21-এ যেটাকে করা আছে, যেটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে। তো যাই হোক, সেটা কোর্টের ব্যাপারটা ছেড়েই দিলাম। অর্থনৈতিক যে জায়গায় পশ্চিমবঙ্গের ফিসকাল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে করে বর্তমানে এই বছরের যে বাজেট পেশ হয়েছে তাতে সোশ্যাল সেক্টরের যে অ্যালোকেশন আছে, সেটা গত 2 বছরের যেটা ছিল 70 থেকে 62 হাজার কোটি, সেখান থেকে বেড়ে 64 হাজার কোটি তে নিয়ে যাওয়া হয়েছে। টোটাল বাজেটারি অ্যালোকেশন হচ্ছে 2,86,000 কোটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 25-26-এ। তো সেখানে দাঁড়িয়ে বর্তমানে এক্সচেকারের যে অবস্থা, তাতে করে এটা যে একটা বাড়তি বোঝা, এই পরিস্থিতিতে যা যা অ্যানাউন্সমেন্ট করে রাখা হয়েছে সোশ্যাল সেক্টরে, সে ফর এক্সাম্পল লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, সো অ্যান্ড সো ফোর্থ, তার উপরে ডেফিনেটলি এটা কিন্তু একটা বোঝা অবশ্যই। এখন এটাকে কি করে ম্যানেজ করতে হবে সেটা ফাইন্যান্স মিনিস্ট্রিকে ভাবতে হবে, বিকজ এই বছরে যে প্রজেকশন আছে তাতে আমাদের জিএসডিপি যদি অ্যারাউন্ড 6.5 to 7% রেটেও বাড়ে, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা প্রোডাকশনটা অ্যারাউন্ড 20 লাখ ক্রোডসের মতন যাবে। বাট এই মুহূর্তে আমাদের যে টোটাল লায়াবিলিটিসের যে অবস্থা, ধারের পরিমাণ, ঋণের পরিমাণ গভর্নমেন্টের খাতায় যেটা রয়েছে, সেটা 70 থেকে এবছর 77,000 কোটিতে পৌঁছানোর সম্ভাবনা আছে, যা বাজেটারি এক্সপেকটেশন, যা এস্টিমেট যেটা রয়েছে। তাই সেইটা যদি দেখা যায়, তাহলে জিএসডিপি টু লোন তার পার্সেন্টেজ হয়ে দাঁড়াবে প্রায় 38.5%, 38.5%। এবং এই লোন সার্ভিসিং এর জন্য বেরিয়ে যাবে প্রায় 50,000 প্লাস, 50,000 ক্রোর্স প্লাস। আচ্ছা। তো এই জাতীয় জায়গায় ইটস গোয়িং টু বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে যে কটা রেভিনিউ ডেফিসিট স্টেট রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু একটা। জিএসডিপিতে 6th, কিন্তু রেভিনিউ ডেফিসিট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে 38.5%-এর একটা জিএসডিপি ভার্সেস লোনের যে পার্সেন্টেজ, এই বিশাল পরিমাণ লোন কাঁধে নিয়ে। ঠিক। আমি আসবো প্রবীরবাবু আপনার কাছে। বিশ্বজিৎদা, ফলে মানে অর্থনীতিবিদরাও বলছেন কিন্তু বড় সড়ো চ্যালেঞ্জ, মানে এটা একটা বিপুল বোঝা। দেখো, আজকে যখন শুনানি শুরু হলো, প্রথমেই বলা হয়েছিল যে 50% দিয়ে দেওয়ার কথা। সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা বলেছেন, রাজ্যে যে পরিমাণ ঋণের বোঝা রয়েছে
50% দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আগস্ট মাসের মধ্যে 25% দিতে বলছেন। এই 25%-র মধ্যে ইতিমধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 18%, তাহলে আরও 7%। কিন্তু রাজ্যের এই পরিস্থিতিতে এমন কোনো ব্যবস্থার সুযোগ নেই যে সামাজিক প্রকল্প বন্ধ করে দিয়ে দেওয়া হবে। সুতরাং রাজ্য সরকার যদি আদালত বা সুপ্রিম কোর্ট বলে যে দিয়ে দিতে হবে, তাহলে রাজ্য সরকার সেই দিয়ে দেবে। সেই দিয়ে রাজ্যের অর্থনৈতিক যে ব্যবস্থা রয়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি করে দেওয়া যায় সেইটা নিয়েই রাজ্য এখন ভাববে। এবং এই এই ভাবনার ক্ষেত্রগুলো তো বিশ্বজিৎ অনেক জায়গায় হয়ে যাচ্ছে। এই যে বললাম অশিক্ষক কর্মীরা, তাদের সুপ্রিম কোর্ট অ্যালাউ করেনি কাজ করার জন্য, তাদের জন্য একটা অ্যালাউন্সের ব্যবস্থা করা, তাহলে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে চাপ বাড়তেই থাকছে। না, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেনি এটা নয়, বিষয়টা হচ্ছে যারা যোগ্য আর অযোগ্য। না, অশিক্ষক কর্মীদের কিন্তু 31শে ডিসেম্বরে কোনো বিষয় নেই, শিক্ষকদের জন্য সেটা রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রেই তাদের বলেছিল যে যতদিন না এটা নিষ্পত্তি হচ্ছে তখন তাদেরকে এই মাসে মাসে এই দেওয়া হবে 25,000 এবং 15,000 টাকা করে এই টাকাটা। কিন্তু সরকার যখন একটা সরকার থাকে, সরকার তো তার যারা সরকারি কর্মচারী, আমি যেমন সরকার থেকে মাইনে পাই, এবং যারা বেসরকারি কর্মচারী, তাদের দুদিকেই তো দেখার কথা, কারণ সবাই তো তার নাগরিক। একটা জনকল্যাণকর রাষ্ট্রে সবার স্বার্থ দেখতে হবে। যেখানে প্রান্তিক মানুষের স্বার্থ দেখা হচ্ছে, সরকারি কর্মচারীদের স্বার্থ দেখা হবে। সুতরাং যে 25%-এর কথা সুপ্রিম কোর্ট বলল, এই পরিস্থিতিতে সরকার কিন্তু সেই টাকা কিভাবে দেওয়া যায় তার চেষ্টা করছে। এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়টা মেনে সরকারি কর্মচারীরা আজকে অনেকটা খুশি। তারা অনেকটা দাবি করেছিল, তারা তো বলছেন যে পুরো 100% না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এটা তো দাবি, সরকারি কর্মচারীদের দাবি, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে এই দাবিটা তো তারা করতেই পারে, সেই জন্য তো আদালত খোলা আছে। কিন্তু এর পাশাপাশি এটাও তো ভাবতে হবে যে একটা রাজ্য তার রেভিনিউ কোথা থেকে আসছে, কত রেভিনিউ হলে সে এই টাকাটা দিতে পারে, কেন এতদিন ধরে দেওয়া হলো না সেটা যেমন আলোচনার বিষয়, ঠিক তেমনভাবে একবারে কতটা টাকা দেওয়া যায় সেটাও ভাবতে হচ্ছে। অর্থাৎ রাজ্যের যেখান থেকে আয় যদি না হয় তাহলে সে দেবে কোথা থেকে টাকাটা। সুতরাং এই যে অন্যান্য ক্ষেত্রে অনেকে তুলনা করছে যে কেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, কেন এটা দেওয়া হচ্ছে। সুতরাং রাজ্যের এখন এই পরিস্থিতি নেই যে এগুলো বন্ধ করে ওগুলো দেওয়া হবে, কারণ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যারা অন্যান্য সুযোগ সুবিধা চাচ্ছে, তাদেরও কিন্তু প্রত্যেক দিনের এই টাকাটার উপরে নির্ভর করে তাদের সংসার, তাদের পরিবার। সুতরাং তাদেরকে বন্ধ করে অবশ্যই শুধুমাত্র আমাদের মতো যারা আমরা চাকরিজীবী তাদেরকে দিয়ে দিচ্ছে এমন নয়। সুতরাং সরকারকে একটা সাম্য বজায় রেখে একটা ব্যালেন্স তৈরি করে এই টাকাটা দিতে হবে। এবং অর্থনীতির ক্ষেত্রে যারা অর্থনীতির বিশেষজ্ঞ আছেন তারা দেখবেন যে কিভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে বাস্তবায়িত করা যায়। প্রথম কথা হচ্ছে আজকে প্রত্যেকটা সরকারি কর্মচারীরা খুশি, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ও পড়েন। কিন্তু এই লড়াইটা দেখে কনফেডারেশন, তারপর আমাদের কর্মচারী পরিষদ এবং তার যে সবাই মিলে যে একটা গঠিত হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, তা আমরা এদের সাথে ছিলাম, আছি, থাকবো একদম যতক্ষণ না সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এই ডিএর ম্যাচ হয়। কিন্তু মমতা ব্যানার্জি এই যে ধরুন আজকে বিশ্ববিদ্যালয় বলছেন এত কথা, আর এই কথাগুলো তো আমরাও বলি যে মমতা ব্যানার্জি এসে ফেল্ড স্টেট চালাচ্ছেন, জাস্ট ফেল করে গেছে। উনি চুরি করেছেন, যথেচ্ছ টাকা চুরি করেছেন। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি, এমন কোনো জায়গা নেই চুরি হয়নি। যারা শিক্ষক কর্মচারী তাদেরকে আবার 20,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন। এগুলো কেন? তার কারণে আমরা বারবার বলছি যে আপনার ফেল স্টেট। তার কারণে যখন সিপিএম ছড়ে যাচ্ছে তখন 2 লাখ কোটি টাকা ছিল, আজকের ডেটে 7 লাখ কোটি টাকার উপরে। একটা বলে রাখি, একটা আউট অফ কনটেক্সট না, কনটেক্সটেই বলছি, 6 লাখ কোটি টাকার দেনাতে শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট পড়ে গেছিলো, মানে অবস্থা শেষ। তো সেটা শুধু একবার স্টেট গভর্নমেন্ট, এখানে ফেডারেল স্ট্রাকচার আছে বলে, মোদিজির আশীর্বাদ আছে বলে, যেহেতু মোদিজির মতো প্রাইম মিনিস্টার আছে সেই জন্য আজকে এখানে এভাবে অর্থনৈতিক যে অবস্থা চলে সেটা আজকে ওইভাবে মাথাচাড়া দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। সেভাবে প্রবলেম হয়নি এখনও। কিন্তু আজকে তুমি বলো তো, এই মমতা ব্যানার্জি কেন্দ্র সাহায্য ছাড়া এই রাজ্য সরকার চলবে না। না, কেন্দ্র সাহায্য না, তুমি বলো না। আজকে যেটা বলতে যাচ্ছিলাম যে বেল আউট করতে হচ্ছে, বারবার বেল আউট করতে হচ্ছে। শ্রীলঙ্কাকে কারা বেল আউট করেছে? তোমার দিল্লি হেল্প করেছে, IMF থেকে লোন এসছে, আবার নতুন করে এই কথাটা আমরা বলছিলাম। যেইটা 70 সে তোমার পার ক্যাপিটা বা যেই জিডিপি প্রায় 10% পুরো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করতো, সেটা আজকে 5%। কিসের জন্য? তার কারণ হচ্ছে এর আগে
34 বছরের এই বামফ্রন্ট সরকার আর এই 14 বছরের সিন্ডিকেট সরকার। তার কারণ হচ্ছে এরা শুধু শোষণ করেছে, এবং শুধু ভোট কেনার জন্য, আমি কাউকে ছোট করে বলছি না, ভোটটা কী করে পেতে হবে তার জন্য 1,500 টাকা করে দিচ্ছে। আমি ধরে নিলাম আজকে তুমি বলো সভ্য 1,500 টাকা করে কারো সংসার চলে, হ্যাঁ 1,500 টাকা করে কেন, তুমি 5,000 টাকা করে দাও, অন্যান্য বিজেপির রুল স্টেটও দিচ্ছে, কিন্তু কারো টাকা বঞ্চিত করে নয়। কাউকে তুমি বলছো কি করে যে ভোট কেনার জন্য বলছো? না আমি বলছি তার কারণ হচ্ছে তুমি কাউকে বঞ্চিত করে দিচ্ছ। তুমি বঞ্চিত করতে পারো না তো। যখন মানুষকে কখন গ্রান্ট দেয়, যখন আমার সব কিছু করার পর সংসার চালানোর পর আমার এক্সট্রা টাকা থাকবে, তখন না আমি দান করব। তো তুমি তখন দান করছো, গ্রান্ট দিচ্ছ, তুমি তো নিজের সংসার চালাতে পারছো না। তুমি তোমার যে সংসারের যে যারা এমপ্লয়ি, তারা তো সরকারের সংসারের জন্য আছে, তারা তো সরকারি কর্মচারী, তারা তো প্রত্যেকটা যে তুমি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেসব প্রকল্প আছে সরকারির, সেগুলো কারা বাস্তবায়ন করে? তারা তো সরকারি চাকরিজীবীরাই বাস্তবায়ন করে। কিন্তু আজকে এই সরকারি চাকরিজীবীদের মমতা ব্যানার্জি তো টাকা দিতে পারেনি দিয়ে কি বলেছিলেন, ঘেউ ঘেউ করে কুত্তার সাথে তুলনা করেছিলেন। মানে কত, মানে প্রথম তো টাকা দিতে পারছে না, তারপর কুত্তার সাথে তুলনা। সেম এই যে দেখছো না যে চাকরিটা চলে গেছে মমতা ব্যানার্জি চুরি করার জন্য, তাদেরকে চাকরি দিতে পারছে না, অথচ মার খেতে হচ্ছে। প্রথমে এসে গুন্ডারা মারছে, তারপরে এসে মমতা ব্যানার্জি পুলিশটা লাঠিচার্জ করছে। আসলে মুশকিলটা কি, যদি তোমার উইল না থাকে, সদিচ্ছা না থাকে, যা হওয়ার পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। এখন সুপ্রিম কোর্টে ডান্ডা হয়েছে, উনি দেউলিয়া হয়ে যাক, উনি যদি না পারেন কোনো অসুবিধা নেই, উনি রেজিগনেশন দিক যে আমার দ্বারা হচ্ছে না, পশ্চিমবঙ্গের পুরো জনগণের কাছে ক্ষমা চান যে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দাও, আমি যথেষ্ট কয়লা বালি ভোট সব আমরা খেয়ে ফেলেছি, এখন আমাকে ক্ষমা করে যাও, আমি আর পারছি না, সরে যাক। গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে তারা বিবেচনা করবে কীভাবে দেবে, এবং তারা সব রকম রাস্তা খুলে দেবে। তুমি বাবু তো এর আগে যে কটা সরকার ছিল, মধ্যপ্রদেশ যখন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রকে রুগ্ন স্টেট ছিল, আজকে এক্সচেকার হয়ে গেছে। আজকে তুমি আসাম কোথা থেকে কোথায় চলে গেছে, আমরা করে দেখিয়েছি। তো আমরা পশ্চিমবঙ্গ করে দেখাবো। জনগণ আশীর্বাদ দিক 2026-এ এই সরকারকে একদম দুচ্ছাই করে চালাক, তারপরে আমরা সংস্থান করে দেবো 100% সেন্ট্রাল গভর্নমেন্টের হারে আমরা দেবো। প্রীতম খুব সুন্দর কথা বলে, ওই জন্য আমি মাঝখানে ডিস্টার্ব করি না। আমি খারাপ কথা বললেও ডিস্টার্ব করাটা পছন্দ করি না, কারণ যে অভিযোগ কথা বলছিল না, খারাপ কথা বলছিল। আমি এবার আসছি যে অভিযোগ বা যেগুলো যুক্তি প্রীতম এতক্ষণ দিলেন, তার প্রথম হচ্ছে চুরি করেছেন মমতা ব্যানার্জি, চুরি করেছেন, এবং তার স্টেট ফেলিওর মোদিজির জন্য টিকে আছে। তাহলে এই যে চুরি করার খবর প্রীতম জানে, রাজ্যের একজন নেতা, কেন্দ্রে মোদিজির সরকার, তারা জানে না মমতা ব্যানার্জি চুরি করেছে, তার বিরুদ্ধে অভিযোগ নেই। এগুলো আসলে লোককে ভুল বোঝানোর একটা ন্যারেটিভস। সুতরাং রাজনৈতিক ভাবে ছাড়া এই ন্যারেটিভসের কোনো গুরুত্ব নেই। দ্বিতীয় ক্যাবিনেটের মন্ত্রীরা কোথায় আছে? জেলে আছে। মমতা ব্যানার্জি ক্যাবিনেটের ডিসিশনের জন্য সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়ে 26,000-এর যারা চাকরি করেছিল, যারা টাকা নিয়েছিল, যারা যোগ্য চাকরিজীবী ছিল, তৃণমূল মানেই দ্বিচারিতা। এই কথাগুলো আমি বুঝিয়ে না, ওই যখন শিক্ষকরা মার খেয়েছে ওখানে চলুক, লজ্জাটা রাজনৈতিক প্রান্তিক আচ্ছা এবার আসি, এবার আচ্ছা আসবো আচ্ছা বিশ্বজিৎ আসবো, বিশ্বজিৎ প্রীতম আসবো আমি প্রবীর বাবুর কাছে যাবো। আমি প্রবীর বাবুর কাছে নির্দিষ্টভাবে জানতে চাই যে প্রবীর বাবু, এই যে বারবার বিজেপির তরফ থেকে বলা হয়, বিরোধীদের তরফ থেকে সার্বিকভাবে বলা হয় যে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা দিনকে দিন ক্রমশ তলানিতে মানে যেতে থেকেছে, এবং ভারতবর্ষের পিছড়া হওয়া রাজ্যগুলোর মধ্যে একটা। কিন্তু আমি যদি ফ্যাক্ট স্ট্যাটিস্টিক্স দেখি, সত্যি কি তাই? নিরপেক্ষভাবে আপনার কি মনে হয়? দেখুন, অর্থনীতির কোনো রং হয় না, অর্থনীতির মতনই চলে।
সে যে পার্টি শাসনে আসুক না কেন, তাদের কাজ হচ্ছে ফাইন্যান্সটাকে ম্যানেজ করা, বি ইট সেন্টার বা বি ইট স্টেট। এবার যদি নিরপেক্ষভাবে দেখা যায়, তাহলে পরে নীতি আয়োগের আন্ডারে যে পিআইবি ফিসকাল ইন্ডেক্স যেটা প্রকাশ করে 22-23 থেকে, তাতে ভারতবর্ষের যে মেজর 18টা স্টেট রয়েছে, সেই 18টা স্টেটের মধ্যে সেই ইন্ডেক্স যেটা ফিসকাল হেলথ ইন্ডেক্স, তার নিচের দিক থেকে 14 নম্বরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্তমানে, 15তম, 16, 17, 18 নিচের দিক থেকে 14। এবারে প্রশ্ন করতে পারবো? এবারে বলো, সেই দিক বলো। দাদা আমার একটা প্রশ্ন আছে, প্রীতম দত্ত বলছি ভারতীয় জনতা পার্টির থেকে, যে আমি যেটা বললাম আর কি, যে 70s-এ 1970 সালে তোমার আজকে পশ্চিমবঙ্গের স্থান কোথায় ছিল, আর তারপর যে সরকারগুলো এসছে তাদের তো ফেলিয়ার, এটা মানতে হবে তো, যে হ্যাঁ দে হ্যাভ ফেইল্ড। যেখানে আপনার মধ্যপ্রদেশের রুগ্ন স্টেট ছিল, সেখানে আজকে ওরা তারা কোথায় আছে, আমরা কোথায় আছি? আচ্ছা, উত্তরটা নিই। আচ্ছা, হ্যাঁ শুনুন, এখানে আপনি যে বারবার মধ্যপ্রদেশের কথা বলছেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মধ্যপ্রদেশের ফিসকাল ডেফিসিট যেটা রাজ্য সরকারের যে বিত্তীয় ঘাটা, এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। দে আর অ্যাট 4.1% অফ দ্য জিএসডিপি। সুতরাং সবসময় এই পার্টির কালার দিয়ে অর্থনীতিটাকে না করে নিরপেক্ষভাবে বিবেচনা করাই ভালো। না না, সরকারটা কারা চালায় দাদা? সরকারটা কারা চালায়? সরকারটা তো পার্টিরাই চালায়, পার্টিরাই তো গণতান্ত্রিক পদ্ধতিতে চুনে আসে। তো ওখানে আজকে মধ্যপ্রদেশে ডেমোক্রেসিটা আজকে মধ্যপ্রদেশে ভোটে চলে আসার পর তারপর তারা আশীর্বাদ পাওয়ার, মানুষের আশীর্বাদ পাওয়ার। আজকে মধ্যপ্রদেশে কি কারো দিয়ে বাকি আছে? মধ্যপ্রদেশে দিয়ে বাকি আছে? মধ্যপ্রদেশে দিয়ে বাকি আছে? মধ্যপ্রদেশে দিয়ে বাকি আছে? মধ্যপ্রদেশে কি বিয়ে দিয়ে বাকি আছে? মধ্যপ্রদেশে দিয়ে বাকি আছে? আচ্ছা, মধ্যপ্রদেশে কি দিয়ে বাকি আছে? আচ্ছা, আমি আসবো, আমার ইউপিতে দিয়ে বাকি আছে? আমার হাতে আর 4 মিনিট সময়। আমার হাতে আর 4 মিনিট সময়। প্রীতম, আমি আসবো, সময় নেই প্রবীর, খুব সংক্ষেপে প্রবীরবাবু, খুব সংক্ষেপে। শুনুন, স্বাধীনতার পরে ভারতীয় ফেডারেল স্ট্রাকচারের সিস্টেম অনুযায়ী বিভিন্ন রাজ্যে বিভিন্ন পার্টি এসছে, বিভিন্ন পার্টি গেছে। এটা আমাদের একটা ডেমোক্রেটিক সিস্টেম। সেখানে এই পার্টি হলো, ওই পার্টি এই করলো, ওই করলো, সেটা না করে একদম নিউট্রালি, যেটা ইকোনমিক সেন্সে যেটা আলোচনা করা উচিত, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, এদের ফিসকাল যে সিচুয়েশন, সেগুলো অন্যান্য রাজ্যের থেকে, নর্থ ইস্ট বাদ দিলাম, নর্থ ইস্টের অবস্থা খুবই খারাপ, বাদ বাকি যে মেজর স্টেটগুলো, তার মধ্যে এই 5-6টা স্টেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বিট তৃণমূল গভর্ন, বিট বিজেপি গভর্ন, বিট কংগ্রেস গভর্ন, সেটা ছেড়ে দিই। যেটা ব্যাপার হচ্ছে গিয়ে যে অ্যাজ ইন্ডিয়া ইজ প্রগ্রেসিং, ভারতের যে জিডিপি বাড়ছে বর্তমানে 4.1 ট্রিলিয়ন, আপনারা নিশ্চয়ই জানেন, সেরকম ভাবে পশ্চিমবঙ্গেরও বাড়ছে বা অন্যান্য স্টেটেরও বাড়ছে। কোন স্টেটের অনেক প্রবীরবাবু, আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যদি দেখি, সেখানে তো জিডিপির নিরিখে অন্তত 6 নম্বরে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। 6 নম্বরে দেখাচ্ছে, কিন্তু জনসংখ্যায় 4র্থ। ইউ আর ভেরি কারেক্ট। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, যে সব সময় সব স্টেট সমান গতিতে এগোতে পারে না। তার কারণ স্টেটের অভ্যন্তরীণ পলিটিক্স, সেন্ট্রাল স্টেট রিলেশন, বললেন দাদা, সেন্ট্রাল স্টেট রিলেশন, অনেক কিছু ডিপেন্ড করে। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রদেশটা তোমার পলিটিক্যাল উইল ছকে মেলেনি। পলিটিক্যাল উইল মধ্যপ্রদেশ এখানে ছিল, সেখান থেকে কোথায় ছিল, কোথায় নিয়ে এসেছে, 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 কোথায় ছিল, কোথায় আসছে, 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 তার জবাবটা কে দেবে? কোথায় ছিল, কোথায় আসছে? আজকে লজ্জা করে না এই সরকারি কর্মচারীদের? মুখ্যমন্ত্রী কুকুর বলেছিলেন, কুকুর বলেছিলেন, ওনার টাকা থেকে ওনার খেলা মেলা সব খেলা মেলা সব টাকা দিতে হয়। ওনার ভাইপো যাবে, তার জন্য 2000 পুলিশ যেতে হয়, তার জন্য কে দেয়?
না, আচ্ছা, ওটা পরে কথা হবে। আবার সে এক মিনিট করে রাউন্ড আপ করি। প্রবীরবাবু 1 মিনিট সময়, প্রবীরবাবু রাউন্ড আপ। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গ প্রবলেম থাকবে, অ্যাজ ইন্ডিয়াতেও প্রবলেম আছে। তো আমাদের সবাই মিলে এটা দেখতে হবে কি করে এই প্রবলেমটা থেকে উতরানো যায়। এই মুহূর্তে যে অবস্থা, এই মুহূর্তে যে আমাদের এক্সপেন্ডিচার, এই যা বাজেটারি এক্সপেন্ডিচারের যে অবস্থা, তাতে করে এই যে ডিএর যে অ্যানাউন্সমেন্ট, এই প্রভিশন করা এই টাকাটা, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দুটোই মাত্র রাস্তা আছে এই মুহূর্তে। একমাত্র রাস্তা হচ্ছে হয় সোশ্যাল সেক্টরে যে অ্যালটমেন্ট সেখান থেকে খানিকটা কাটছাট করা, অথবা আপনার লোনের পরিমাণটা বাড়ানো। লোনের পরিমাণটা বাড়ানোর একটা মাত্র প্রবলেম, অলরেডি উই আর এট 38.5% অফ দ্য জিএসডিপি। সেক্ষেত্রে যদি আপনি বলেন কেন পাঞ্জাব 48%, হিমাচল প্রদেশ 44%, সেটা যুক্তিতর্কের ব্যাপার। আচ্ছা। তো সেটা যুক্তিতর্কের ব্যাপার। সুতরাং লোনটা বাড়ানো এবং সোশ্যাল এক্সপেন্ডিচার কমানো খানিকটা, এই দুটোকে ব্রিজ করে গিয়ে যদি এই ডিএরই, এটা আমার মনে হয় এটা একমাত্র সলিউশন এই মুহূর্তে। বিকজ রেভিনিউ ডেফিসিট যেটা রয়েছে, রাতারাতি রেভিনিউ ডেফিসিটটা ব্রিজ করা, গ্যাপটা মিট আপ করা সম্ভব হবে না ঠিক বলেই আমার ঠিক 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 একদমই। আমার সময় খুব কম, মানে সেক্ষেত্রে তো বিশ্বজিৎ দা, প্রবীরবাবু দুটোই তেতো বড়ির কথা বললেন, না, দুটোই খুব অস্বস্তিকর। আমি লোন বাড়াবো না সোশ্যাল সেক্টরে কমাবো? প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা মূল্য বা পশ্চিমবঙ্গের যে আদর্শ, সেখানে সোশ্যাল সেক্টরে কিছু কমানো হবে না, কারণ যে প্রান্তিক মানুষগুলোকে না, আজকে ভারতীয় বলো, জনতা এবার পার্টি বলি, মনে করে 2011 তে সরকার এসছে, তখন থেকে এই সরকারি কর্মচারীদের দিকে ভোট করিয়েছো, তোমাকে দিয়ে এই সরকারি কর্মচারীদের সোশ্যাল স্কিমগুলো পৌঁছায়, আর সরকারি কর্মচারীদের প্রাপ্য, যাদের প্রাপ্য প্রদান হয়েছে, সুপ্রিম কোর্ট আমার সময় একদম শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।